যেমন পরিসংখ্যান। আর আমার কাছে অনেকেই কেমিস্ট্রি পড়তে আসতো। কালকে থেকে তো আমি ফিজিক্স পড়াবো। ভাগ লাগবে না তোর। আমাদের একটা বন্ধু সে ম্যাথ পড়াতো ক্লাসে অন্যান্য ছেলেদেরকে। স্যার ফোনটা একটু নাড়াচাড়া করেন, আবার উল্টাই গেছে। নেটওয়ার্ক আর এখন ঠিক হয়ে যাবে। দেখো আমি এখানে এটা দিয়ে রাখছি, এখন ঠিক হয়ে যাবে। হয়নি স্যার। স্যার আল্লাহর রহমতে ঠিক হয় নাই। হয়ে যাবে, চিন্তা করো, এখন হয়ে যাবে। স্যার এসএন এর ওই ইয়েটা একটু লেখা দেন তো, মানে বুঝতে পারলাম না। আচ্ছা সাবস্টিটিউশন নাকি? এখন ঠিক হয়েছে? না না স্যার, না নাড়ালে ঠিক হবে না। আচ্ছা আসছে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওএইচ ঢুকে পড়তেছে, এটা সরে যাচ্ছে, তাই তো? এখন এই বিক্রিয়াটা ভাই এসএনটা বুঝলাম না, এসএন স্যার ওটা বাংলাটা লেখা দেন। ইংরেজি বাংলাটা নিয়ে আমার কনফিউশন আছে, আমার ইংরেজি বাংলা দরকার হয় না বলে কোনো ক্যাপ করা হয়নি, ঠিক আছে? বইতেও লেখা নেই। সাবস্টিটিউশন জানি আর কি, প্রতিস্থাপন, ছোটবেলা আগে পড়ছি দেখছি বাংলা ভুলে গেছি ভাই। সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। আমি তোমাদের যেভাবে ভেঙে চুরে পড়াচ্ছি এইভাবে তো বইতে নাই তো। জানি তো স্যার, ওই কারণে তো বই বের করে না। সাবস্টিটিউশন, হ্যাঁ এই আমার নিজের মন্তব্য বলতে ভয় পাচ্ছি, ঠিক আছে? আমাদের একটা বন্ধু যে সরকারি কলেজের মানে সে বিসিএস দিয়েই যতটা সে ঢুকছে আর কি, তার মন্তব্য হচ্ছে এখনকার বইগুলো এর জন্য নয়, স্টুডেন্টদের জন্য, এসব বই হচ্ছে টিচারদের জন্য। যারা জানে শুধু তারাই বুঝতে পারবে, যারা জানে না তারা কিছু বুঝবে না। তাহলে স্যার ওই স্যারকে একটা বই লিখতে বলেন, টিচার মানে যারা স্টুডেন্টরা বুঝবে এরকম। ওই স্যারও চাকরি ছাড়িয়ে চলে গেছে, ওই স্যারও চাকরি ছাড়িয়ে চলে গেছে। কোথায় গেছে স্যার? কোথায় গেছে? ও ইউএসএ তে চলে গেছে। ওর বাচ্চাটা অসুস্থ, ওর বাচ্চাটা অসুস্থ, এদেশে ভালো চিকিৎসা নেই, ঠিক আছে? তোমাদের দেখে আমার ফ্রেন্ডের মধ্যে রওশন আলম নামে একজন আছে, আমার ফ্রেন্ডের মধ্যে রওশন আলম, ওইটা সাবস্টিটিউশন নিউক্লিওফাইল। আচ্ছা সাবস্টিটিউশন এর বাংলা কি স্যার? প্রতিস্থাপন, প্রতিস্থাপন। রিপ্লেসমেন্ট বললেও তো হয় ভাই, এগুলো আমি ঠিক করি নাই তো, এইটার এসএন নামই বেশি পরিচিত, এসএন আরএন। আচ্ছা যাই হোক, এবার আমরা নতুন একটা জিনিস দেখব, তা হচ্ছে সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা বিক্রিয়াতে দুইটা বিক্রিয়ক আছে, মূলত একটা অ্যালকাইল হ্যালাইড। এই বিক্রিয়াতে দুইটা বিক্রিয়ক আছে, একটা অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? দুইটা বিক্রিয়ক আছে কিনা? জি স্যার। দুইটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে কোনো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ তার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই না? এই বিক্রিয়ার হার কোনটা ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে? এই একটা, এইটা, এইটা নাকি দুইটা? অ্যালকাইল হাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি দুইটার উপর নির্ভর করবে? আপনার কথা কেটে কেটে যাচ্ছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়ার গতিবেগ কোন বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে? অ্যালকাইল হাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি উভয়ের উপর নির্ভর করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের উপর মনে হচ্ছে বেশি নির্ভর করবে। আচ্ছা আমরা জানি, আমরা ফার্স্ট ইয়ার থাকতে পড়ছিলাম, সেটা হচ্ছে গুলবার্গ এবং ভাগের সূত্র, যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের
বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এই ঘনমাত্রার গুণ করলে বিক্রিয়ার হার পাওয়া যাবে, তাই না? সমানুপাতিক। এই দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। ফার্স্ট এর ছিল না পড়ছো না, যে কোনো বিক্রিয়ার হার যদি এ আর বি মিলে যদি বিক্রিয়া হয়, যেমন বিক্রিয়াতে এ এবং বি মিলে যদি এই উৎপন্ন করে, এটা বিক্রিয়া এটা পড়ছো না, আর এর প্রোপোর্শনাল টু molar concentration of A into molar concentration of B পড়ছো পড়ো নাই? স্যার পড়ছি। জি স্যার, ভাগ এবি পড়ছিল না? মনে আছে? জি স্যার পড়েছি চতুর্থ অধ্যায়ে। একটু করে মনে পড়ছে। সেই ক্ষেত্রে মনে পড়ছে? জি স্যার, একটু করে মনে পড়তেছে। আচ্ছা, তাহলে এখন এই বিক্রিয়ার গতিবেগ, এই দুইটা বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভরশীল। এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে এই বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে, তাই না? স্যার হ্যাঁ। ওকে, কিন্তু দেখা যায় কি কখনো কখনো এই দুইটা বিক্রিয়াকে ঘনমাত্রার উপর নির্ভরশীল হলেও কখনো শুধুমাত্র একটা বিক্রিয়াকে ঘনমাত্রার উপর নির্ভরশীল, কখনো কখনো বিক্রিয়ার হার একটা মাত্র বিক্রিয়াকে ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? যদিও বিক্রিয়ার কাছে দুইটা, কিন্তু বিক্রিয়ার হার যদি একটা বিক্রিয়াকে ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, তখন সেটিকে বলা হয় SN1 মেকানিজম। সেটিকে বলা হয় SN1 মেকানিজম। বিক্রিয়ার হার যদি একটা বিক্রিয়াকে ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, তখন সেটিকে বলা হয় SN1 মেকানিজম। যদি বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, তখন হয় SN2 মেকানিজম। যদি বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, তখন হয় SN2 মেকানিজম। আর একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় SN1 মেকানিজম। ক্লিয়ার? আবার বলেন। যখন বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে, তখন সেটাকে বলা হবে SN2 মেকানিজম। আর যখন একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে, তখন SN1 মেকানিজম। বুঝতে পারছি ভাই। ওকে, SN2 মেকানিজমকে বলা হয় দ্বি-আণবিক বিক্রিয়া, আর SN1 মেকানিজম মানে এক আণবিক বিক্রিয়া। নতুন একটা টার্ম শিখছো তোমরা, বিক্রিয়ার আণবিকত্ব। কি SN1 কি বলা হয়? SN1 এক আণবিক বিক্রিয়া। স্যার আবার বলবেন? এক আণবিক বিক্রিয়া। এক আণবিক বিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ। আর SN2? তুমি বলো SN2 দিলে কি হবে? দুই আণবিক বিক্রিয়া। হ্যাঁ, এই তো ঠিক বলছো। আচ্ছা, এবার আমরা আসছি নতুন একটা টার্ম হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব। ঠিক আছে? আণবিকত্ব বহুভাবে সংজ্ঞায়িত করা যায়, সবগুলো সংজ্ঞাই সঠিক। ঠিক আছে? তবে সবচেয়ে বহুল প্রচলিত যে সংজ্ঞাটা যেটা আছে, সেটা হচ্ছে কোন বিক্রিয়ার হার যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। কোন বিক্রিয়ার হার যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। কোন বিক্রিয়ার হার যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সেই সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলে। কোন বিক্রিয়ার হার যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সেই সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলে। জি স্যার। যখন বিক্রিয়ার হার একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে,
সেটাকে বলবো এক আণবিক বিক্রিয়া। যখন বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে তখন হবে দ্বিআণবিক দুই আণবিক বিক্রিয়া। বিক্রিয়া। আচ্ছা সংজ্ঞাটা আরেকবার বলেন। কোন বিক্রিয়ার হার যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সেই সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলে। আচ্ছা, এখন যেহেতু আমি তোমাদেরকে পরীক্ষায় খাতা লেখার জন্য পড়াচ্ছি না, যেহেতু শিখাচ্ছি, আমি এই সংজ্ঞাটাকে কিছু উল্টাপাল্টা করবো। আরো একটা রকমের সংজ্ঞা শিখে যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা তোমরা বুঝতে পারো। একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটে। একটা বিক্রিয়া মেকানিজমে দেখছো একাধিক ধাপে ঘটে, তাই না? তাই দেখছো না? দেখো নাই? জি স্যার দেখছি। আচ্ছা, একাধিক ধাপে যখন একটা বিক্রিয়া ঘটে তার মধ্যে কোন ধাপ থাকে খুব ধীরতম ধাপ, কোন ধাপ থাকে খুব দ্রুত সংঘটিত ধাপ, কোন ধাপ থাকে ধীরতম ধাপ, কোন ধাপ থাকে দ্রুত সংঘটিত ধাপ। ঠিক আছে? বিক্রিয়ার হারটা নির্ভর করে ধীরতম ধাপের উপরে, কোন বিক্রিয়ার হার নির্ভর করে ধীরতম ধাপের উপরে। কি ধাপ স্যার, নামটা বুঝতে পারছি না। দ্বিতম। দ্রুতম। যে কোনো বিক্রিয়ার হার নির্ভর করে ধীরতম ধাপের উপরে। স্যার যে ধাপটা সবচেয়ে ধীর ঘটে ও আচ্ছা ধীরতম। ধীরতম। স্যার নামটা একটু লিখে দেন, মানে বুঝতে পারছি না। ধীর আস্তে, যে ধাপটা সবচেয়ে আস্তে হবে সেই কোনো সেটা। সমস্যা নেই, বহুবার বুঝবো আমি, বহুভাবে বুঝতে যাবো, সমস্যা নেই। আচ্ছা, তোমার এইখানে আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে এই লাল লাইনটা, এই লাইনটা আলাদা লিখে রাখতে পারো, ঠিক আছে? আমার আলোচনার বিষয় কিন্তু লাল লাইনটা, তবে লিখে রাখছে লাইনটা আলাদা করে। বিক্রিয়ার হাতে 2-3 ধাপে সংঘটিত হয়, তার মধ্যে যেটা দ্রুত সংঘটিত হয় সেটা না। ঘুম পাচ্ছে রে। আমরা একটা ব্যাপারটা দেখি, একটা বিষয় কল্পনা করি আমরা। একটা যৌগ কাল্পনিক যৌগ AB, এটা ভেঙে A এবং B উৎপন্ন করে, ঠিক আছে? পরবর্তীতে এর সঙ্গে C যুক্ত হয়ে তৈরি করে ফেলে AC। টোটাল বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো? প্রতিক্রিয়াটা হলো কি A এবং B কেটে দিলাম, কাটতে পারি না? তারপর একই আছে AB এর সঙ্গে C বিক্রিয়া করে AC এবং B উৎপন্ন করছে। আমরা বলতে পারি এখানে C ঢুকে B কে সরাই দিচ্ছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ আপনি আজকে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। জি ভাই। আচ্ছা, এখানে কার দ্বারা কে প্রতিস্থাপিত হয়েছে? সি ঢুকছে, বি সরে গেছে, তাই না? ব্যাপারটা তার আপত্তি আছে? না ভাই। ওকে, মনে করেন এই দুই ধাপে সংঘটিত হয়েছে। কোন ধাপটা ছিল কি? প্রথম ধাপটা ছিল কি আর নিচের ধাপটা ঠিক আছে? এখন দেখো, প্রথম ধাপটা ধীর, দ্বিতীয় ধাপটা হচ্ছে দ্রুত। আচ্ছা, এখন মনে করে এই ধাপটা ঘটতে সময় লাগছে 1 ঘন্টা, প্রথম ধাপটা সম্পূর্ণ হতে সময় লাগছে 1 ঘন্টা, আর দ্বিতীয় ধাপটা সম্পূর্ণ হতে সময় লাগছে 1 মুহূর্ত। প্রথম ধাপটা সম্পন্ন হয়েছে 1 ঘন্টা, দ্বিতীয় ধাপটা 1 মুহূর্ত। 1 ঘন্টা আর হচ্ছে 1 মুহূর্ত। টোটাল বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কতক্ষণ সময়? 1 ঘন্টা। 1 ঘন্টা।
টোটাল বিক্রিয়া সম্পূর্ণ হবে 1 ঘন্টায়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, টোটাল বিক্রিয়া সম্পূর্ণ হবে 1 ঘন্টায়। যদি একবার এক মুহূর্ত অতি নগণ্য সময় এটাকে বাদ দেওয়া যায় তাহলে 1 ঘন্টা সম্পূর্ণ হয়েছে। এখন এই বিক্রিয়াতে আমি সি এর ঘনমাত্রা আগের চেয়ে দ্বিগুণ করে ফেললাম। কেন? দেখো, সি এর ঘনমাত্রা, এই জিনিসটার ঘনমাত্রা আমি আগের চেয়ে দ্বিগুণ করে ফেললাম। ঠিক আছে? তাহলে বিক্রিয়া কতক্ষণ সময় সম্পন্ন হবে? ঘনমাত্রা এই সি এর ঘনমাত্রা দ্বিগুণ করছে, তখন বিক্রিয়া কতক্ষণ সময় সম্পন্ন হবে? কম সময় লাগবে। এই উত্তর দাও। সি এর ঘনমাত্রা দ্বিগুণ করার ফলে বিক্রিয়াটা কত হবে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি হবে বিক্রিয়া, মানে 1 ঘন্টার কম লাগবে। দেখো তাহলে না, প্রথম ধাপটা কোনো পরিবর্তন হবে 1 ঘন্টা লাগবে। আমার মনে হয় 1 ঘন্টা প্রথম লাগবে। ধাপ 1 ঘন্টা, আর দ্বিতীয় ধাপটা হবে হাফ মুহূর্ত, জি তাই না? তো টোটাল জি। কত সময় সম্পন্ন হলো? 1 ঘন্টা হাফ মুহূর্ত। ঘন্টা 1 মুহূর্ত থেকে অতি নগণ্য সময়কে বাদ দেওয়া যায়, জি তো সম্পূর্ণ 1 ঘন্টায়। কতক্ষণ সময় হবে? 1 ঘন্টা। 1 ঘন্টায়। তাহলে এটা ঘনমাত্রা দ্বিগুণ করার পরও বিক্রিয়ার গতিবেগ কিন্তু 1 ঘন্টায় একটা বিক্রিয়া হচ্ছে, কোন সময় লাগছে? আমি এর ঘনমাত্রা 4 গুণ করি, সি এর ঘনমাত্রা 4 গুণ করি। তাও স্যার 1 ঘন্টাই হবে। আচ্ছা, তাহলে সি এর ঘনমাত্রা আমি যতই বাড়াই বিক্রিয়ার গতিবেগের কোনো পরিবর্তন হবে? না ভাইয়া। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার হার সি এর ঘনমাত্রার উপর নির্ভর করে না। এ বি এর ঘনমাত্রা যদি আমি দ্বিগুণ করি, তখন তো সময় লাগবে। এ বি এর ঘনমাত্রা দ্বিগুণ করি, তো তখন মনে হয় সময় তাহলে লেগে যাবে। কম হবে, কম তখন একটু হবে কম কেন? বেশি হবে। কম বেশি তখন হবে। বিক্রিয়া কম সময় হবে। তাহলে এবার ব্যাপারটা দেখি আর কি, যদিও বিক্রিয়াতে দুইটা বিক্রিয়া আছে, যদিও বিক্রিয়াতে দুইটা বিক্রিয়ক উপস্থিত, কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। ক্লিয়ার? এই ক্ষেত্রে জি ঠিক আছে? তাহলে এখন এইরকম পরিস্থিতি, এই বিক্রিয়াটি কত আণবিক বিক্রিয়া? এই বিক্রিয়াটা কত আণবিক বিক্রিয়া? 91। এই বিক্রিয়াটা কিন্তু এক আণবিক বিক্রিয়া। এই এবি এর ঠিক উপর আছে? নির্ভর করলো না কেন? কেন করছে সেটাও আমি ব্যাখ্যা করে দিই, একটু wait। আচ্ছা যদি এরকম পরিস্থিতি তখন এক আণবিক, এটা তো কাইনেটিক ফাইনাল তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যদি উল্টা ব্যাপারটা হতো, যদি উল্টা ব্যাপারটা হতো, এইটাই হতো দ্রুত, এটা হতো দ্রুত, এটা হতো দ্রুত, আর এটা হতো যদি ধীর, এটা হতো বলতে এটা হচ্ছে 1 মুহূর্ত। তখন তখন উপরেরটার উপরে করবে, ধীর। তখন বিক্রিয়ার গতিবেগ, তখন এবি এর ঘনমাত্রা বাড়ালে, এবি এর ঘনমাত্রা বাড়ানো মানে কি? এর ঘনমাত্রা বেড়ে যাওয়া, তখন বিক্রিয়ার গতিবেগ এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। ঠিক আছে? তো কি বলেন, তখন বিক্রিয়ার গতিবেগ? তখন বিক্রিয়ার গতিবেগ সি এর ঘনমাত্রা নির্ভর করবে না করবে না? করবে। এবি এর ঘনমাত্রা নির্ভর করবে না করবে না? করবে না। করবে, এবির উপর করবে নির্ভর ভাই। করবে। করবে করবে। করবে। তখন বিক্রিয়ার গতিবেগ দুইটা বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করছে। এই ক্ষেত্রে বিক্রিয়ার আনুপাতিক কত হচ্ছে? 2 আণবিকত্ব।
SN2 একটু অনুভব ওকে, তাহলে এবার দেখো তখন কিন্তু ধীরতম ধাপে দুই রকম বিক্রিয়ক থাকলে সেটা বলছি SN2, আর যখন ধীরতম ধাপে একরকম বিক্রিয়ক ছিল তখন কি বলছিলাম SN1 SN1। তাহলে আমি আণবিক ভত্তার নতুন একটা সংজ্ঞা দিতে পারি, তা হচ্ছে কোনো বিক্রিয়া ধীরতম ধাপে যত প্রকার বিক্রিয়া সংশ্লিষ্ট থাকে সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক ভত্তা বলে। স্যার বিষয়টা বুঝলাম না, আরেকবার বুঝিনি। কোন বিক্রিয়ার ধীরতম ধাপে যত প্রকার বিক্রিয়ক সংশ্লিষ্ট থাকে, যেমন এখানে ধীরতম ধাপে দুই প্রকার বিক্রিয়ক আছে, সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক ভত্তা বলে। আর যখন একাধারে ছিল তখন শুধুমাত্র এর উপর নির্ভর করতো, এর উপর নির্ভর করতো না, তখন ধীরতম ধাপে এক প্রকার বিক্রিয়ক ছিল। তাহলে কোন বিক্রিয়া ধীরতম ধাপে যত প্রকার বিক্রিয়ক সংশ্লিষ্ট থাকে সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক ভত্তা বলে। বলতে পারি? পারি স্যার। ওকে, তাহলে আমি আণবিক ভত্তার দুইটা সংখ্যা শিখছি, ঠিক আছে? 3 নম্বর সংখ্যা দেখো, আমি কি বলতে পারি এই ক্ষেত্রে ধীরতম ধাপটাই হচ্ছে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণকারী ধাপ? জি স্যার। যে কোনো সময় ধীরতম ধাপটাকে বলতে পারি বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণকারী ধাপ, জি বলতে পারি? হ্যাঁ ভাইয়া, বলতে পারি। আগেরটাতে দেখেন ভাইয়া, ওখানে এবি আছে ধীর ইয়েতে, এবির উপর নির্ভর করছে না কেন, সি এর উপর নির্ভর করলো কেন? এর উল্টাটা আছে যেটা সেটা মেকানিজম যখন পড়াবো তুমি নিজে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। একটু এইটা তো এখনই জোর, আমাদের মেকানিজমে যাচ্ছে তখন তুমি ক্লিয়ার বুঝতে পারবে। একটু আচ্ছা, তাহলে আমরা যে সংখ্যাটা শুধু বলতেছি আর কি, ধীরতম ধাপে বা গতি নিয়ন্ত্রণকারী ধাপে যত প্রকার বিক্রিয়ক থাকে সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক করতে পারে। যদি গতি নিয়ন্ত্রণকারী ধাপে এক প্রকার বিক্রিয়ক থাকে তাহলে আণবিক ভত্তা 1, গতি নিয়ন্ত্রণকারী ধাপে দুই প্রকার বিক্রিয়ক থাকে আণবিক ভত্তা 2। বলতে পারি? জি ধীরতম ধাপে গতি নিয়ন্ত্রণকারী ধাপ, তাহলে আমি 3টা সংখ্যা বলতে পারি। দেখো তো, 1 নম্বর সংখ্যাটা হচ্ছে কোন বিক্রিয়ার গতিবেগ যত প্রকার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক ভত্তা বলে। সংখ্যাটা বুঝতে পারছো তো? জি ভাইয়া পারছি। দ্বিতীয় সংখ্যাটা কি বলছি, কোন বিক্রিয়ার ধীরতম ধাপে যত প্রকার বিক্রিয়ক থাকে সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিক ভত্তা বলে। বলতে পারি? পারি স্যার। তৃতীয় সংখ্যাটা খেয়াল করে দেখো, কোন বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণকারী ধাপে যত প্রকার বিক্রিয়ক থাকে সেই সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিক ভত্তা বলে। 2 নাম্বারটাই বেশি ভালো লাগছে আমার। ওকে, তবে 1 নম্বর সংখ্যাটা ভুল হবে, বেশিরভাগ জায়গায় লেখা আছে। কোন কোন বইতে আরো হায়ার ক্লাসের বইগুলোতে বিভিন্ন রকম সংখ্যা পাওয়া যায়, সবগুলো সঠিক। বুঝবে বুঝবে? কি স্যার? আচ্ছা, এবার ওদের পরিচিত বিষয় আমি দেখাচ্ছি। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে OH এর বিক্রিয়া, তাই না? আচ্ছা, তোমাদের কি মনে আছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 3টি অ্যালকাইল মৌলের বিকর্ষণের কারণে সহজে হ্যালোজেনটা অক্সিডাইজড হয়? মনে আছে? ভাই বুঝি না একবার। কথাটা আরেকবার বলেন। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 3টা অ্যালকাইল মৌলের বিকর্ষণের কারণে, আচ্ছা, এই সমযোজী বন্ধনটা কোন দিকে থাকে? কার্বনের দিকে, হ্যালোজেনের দিকে। কার দিকে? এখানে সমযোজী বন্ধন কোন দিকে থাকে? কার্বনের পরিমাণ কোন দিকে থাকে? কার্বনের দিকে। ভাই কার্বনের নেগেটিভিটি কত? ক্লোরিনের দিকে। মনে নেই।
কার্বনের নেগেটিভ কত 2.5 আর ক্লোরিনের কত 2.8 ওকে তাহলে বন্ধনের কোন দিকে থাকবে 2.8 এর দিকে মানে ক্লোরিনের দিকে। ক্লোরিনটা আংশিক নেগেটিভ চার্জ কথা কি মনে আছে জি স্যার মনে আছে। জি আচ্ছা আবার এইখানে CH3 কার্বন হাইড্রোজেন কোন দিকে থাকে স্যার বুঝতে পারিনি, আরেকবার বলেন, কথা আটকে গেছে। এইখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন ইলেকট্রন কোন দিকে থাকে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের দিকে থাকে কার্বনের দিকে থাকে কার্বন। হাইড্রোজেনের দিকে কার্বনের দিকে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তারপরে কার্বন। কার্বন থাকে আংশিক ঋণাত্মক চার্জ প্রত্যেকটা আংশিক ঋণাত্মক মনে আছে জি স্যার। তাহলে এখন এই ক্লোরিনটা তিনটি অ্যালকাইল মূলক দ্বারা বিকশিত হবে না হবে না হ্যাঁ হবে হবে তাহলে এই তিনটা অ্যালকাইল মূলকের বিকর্ষণের কারণে এই কার্বনিয়াম হাইড্রোজেন হবে না হবে না ওকে হবে স্যার। হবে না হবে না হবে। হবে ওকে একটু মনে করে বলো এখন এই যখন কাজ পরীক্ষা চলে গেছে বন্ধনে একজনই ইলেকট্রন ছিল ইলেকট্রন পরিধিকে ছিল বলছে নাকি যখন বন্ধন ভেঙে গেছে এই অবস্থা হয়েছে না এখন বলতে এই কার্বনের বাইরে কক্ষে কয়টি ইলেকট্রন থাকছিল 6টা। 6টা ইলেকট্রন নিয়ে সে কি টিকে থাকতে পারবে না স্যার। টিকে থাকতে পারবে না এর আর এইভাবে টিকে থাকা সম্ভব না বা R3C এর আর এইভাবে টিকে থাকা সম্ভব না আমি কার সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছিলাম যে অ্যালকাইল হাইড্রোজেন কার এই অ্যালকাইল হাইড্রোজেন কার বিক্রিয়া দেখাচ্ছিলাম লাল কালি লেখা খেয়াল করে দেখো কার সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছিলাম হাইড্রক্সাইড না ইলেকট্রোফাইল সম্ভব ওকে তাহলে এখন সঙ্গে সঙ্গে যে এইভাবে টিকে থাকা সম্ভব কি এইভাবে টিকে থাকা সম্ভব না সে সঙ্গে সঙ্গে সে খুব দ্রুত সঙ্গে সঙ্গে এই OH গুলোকে নিজের সঙ্গে যুক্ত করবে না করবে না করবে। এই দুইটা ধাপের মধ্যে কোন ধাপটা দ্রুত বুঝতে মধ্যে বলে হয় নিচেরটা স্যার নিচেরটা দ্রুত ঘটছে আর এই ধাপটা ধীরে ঘটছে তাই না জি স্যার। এখন যদি বিক্রিয়াটা এরকম পর্যায়ে হয় আমি এটা কাটতে পারি OH minus RGCOH এই বিক্রিয়ার আণবিক হবে এটা কত আণবিক বিক্রিয়া একাণবিক বিক্রিয়া। এটা কি আমার বলা লাগবে তোমরা নিজেরাই বুঝতে পারছো নিজেরা বুঝ। This is one milligram. জি স্যার। Clear? ক্লিয়ার। এইবার যদি এটা 3 ডিগ্রি না হয়ে 1 ডিগ্রি হতো ব্যাপারটা কেমন হতো এটা নিয়ে অনেক আলোচনা আছে যদি 3 ডিগ্রি না হয়ে 1 ডিগ্রি হতো আচ্ছা এই সমযোজী বন্ধনের ইলেকট্রন কার্বন আর হ্যালোজেনের সমযোজী বন্ধনের ইলেকট্রন কোন দিকে থাকে এটা কি 1 ডিগ্রি বন্ধন নয় জি স্যার। 1 ডিগ্রি অ্যালকাইল কি ব্যাপার স্যারের কথা শোনা যাচ্ছে না স্যার মিউট হয়ে গেছে আপনার স্যারের ফোন আসছে নাকি একটা নড়াচড়া করতে পারি এবার হয়েছে
ফোনে আসছে। কোন ধরনের একটু দাঁড়ান, একটু wait। বুঝিনি ফোনটা করলো কে? ও ফোনটা কেটে গেছে। হাফিজ কি হলো? স্যার হ্যাঁ, আজকে এখানে শেষ করেন স্যার, ভালো লাগছে না। আই থামো থামো থামো। এই সমুজি আর 5 বন্ধনীটা মিনিট কোন আছে। দিকে? আচ্ছা ঠিক আছে, আবার আবার আসবো। সমুজি বন্ধনীটা কোন দিকে থাকে? সমুজি বন্ধনীটা কোন দিকে থাকে? এক্স এর দিকে, হ্যালো সাইডের দিকে। থাকে আংশিক নেগেটিভ চার্জ যুক্ত, আংশিক নেগেটিভ না? তাহলে কার্বন থাকে আংশিক ধনাত্মক চার্জ যুক্ত। যদি কার্বনটি এখানে আংশিক ধনাত্মক না থাকে তাহলে কি হ্যালোজেন তার সঙ্গে যুক্ত থাকতে পারবে? তাই না? এখানেও কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এখানে যদি 3টা হাইড্রোজেন যুক্ত না থাকে, যদি 3টা মিথাইল যুক্ত থাকতো তাহলে কি মিথাইল ওর দিকে ইলেকট্রন ঠেলে দিত না? মনে আছে মিথাইল অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়? জি স্যার মনে আছে। কিন্তু এইখানে এই কার্বন থেকে ইলেকট্রন নিয়ে যে হাইড্রোজেন যখন নেগেটিভ চার্জ হয়ে পড়ছে, এর সঙ্গে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, হাইড্রোজেন তো বডি, তার নিচে আছে মাত্র একটা ইলেকট্রন। সে কতখানি এর পজিটিভ দূর করতে পারবে, যার ফলে এসে যায়। যদি এখানে অনেকগুলো মিথাইল যুক্ত থাকে, অনেকগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতো এই কার্বনের সঙ্গে, তাহলে সে কিন্তু তার পজিটিভকে দূর করে ফেলতে পারতো, যেটা এখানে পারবে না। স্যার মিউট হয়ে গেছে। মনে আছে হয়তো। স্যার কিন্তু কথা বলতেছে মানে স্যারের কথা আমরা শুনে বসি।